আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। পড়তে পারি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা খুবই চমৎকার হতে যাচ্ছে। সোনার কবিতার উপর একটা ক্লাস, এবং আমরা বিগত সালের অনেকগুলো কোশ্চেন সলভ করব এবং অনেক কিছু নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আমি আশা করি যে পুরো ক্লাসটা তোমরা যদি সঙ্গে থাকো, ইনশাল্লাহ সোনার কবিতা তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দেব। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাও, সাউন্ডটা কি ঠিকঠাক আছে কিনা। আমরা শুরু করব আমাদের বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনার তরী। ওকে, তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো সোনার তরী কবিতা আগে কারা কারা পড়েছো একটু জানাও। আগে কারা কারা পড়েছো একটু জানাও। ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে, ঠিক আছে। সোনার তরী কবিতা আগে কারা কারা পড়েছো একটু জানাও তো। তো আশা করা যায় যে তোমরা অনেকেই পড়েছো, অনেকেই পড়া নাই, বাট আজকের ক্লাসটা এমন ভাবে ইনশাল্লাহ নিব যে তোমরা সোনার তরী কবিতা নিয়ে কোনো ঝামেলাই তোমাদের আর থাকবে না। 23 সালের বোর্ডের কোশ্চেন সলভ করাবো, 24 সালের বোর্ডের কোশ্চেন সলভ করাবো, এবং তোমাদেরকে অনেকগুলো সিকিউ আমি সিকিউ দেখাবো, যে কিভাবে সিকিউ আনসার করতে হয় সেটা দেখাবো। তো আশা করা যায় যে ইনশাল্লাহ তোমাদের আর কোনো কিছু নিয়েই ঝামেলা থাকবে না। সো যদি সাথে থাকো, ঠিক আছে, গুড। তাহলে আমরা শুরু করে দিতে পারি আমাদের আজকের ক্লাসটা। ঠিক আছে, ওকে। তো তাহলে শুরু করে দিই। ঠিক আছে, আমি পড়েছি। ওকে, অনেকেই পড়ছো, অনেকেই পড়ো নাই। যারা পড়ছো তারা আজকে নতুন একটা আহ, জিনিস পাবা, আর যারা পড়োনি তারা তো আজকে একদম বেসিক থেকে জানতে পারবে। ঠিক আছে, ওকে। সাউন্ডটা তাহলে ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড। ওকে, হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। তো আমরা শুরু করে দিই। প্রথমত হচ্ছে আমরা এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করব, যে কবিতাটার আসলে মূল ভাব কি সেই জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করব। আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় বলি, তোমরা বাহিরের কমেন্ট না করে আমাকে বোঝার জন্য চেষ্টা করো। ধরো আমি তানভীর, ওকে, ধরো আমি তানভীর। আমি কে? আমি তোমাদের তানভীর কি ভাইয়া। তো ধরো আমি তোমাদের তানভীর ভাইয়া, ওকে। এখন আমি তোমাদের এখন বাংলা ক্লাস নিচ্ছি। কি ক্লাস নিচ্ছি? বাংলা ক্লাস। এখন এই বাংলা ক্লাসগুলো ধরো আমি নেওয়ার পরে, হ্যাঁ, আমার এই ক্লাসগুলো একটা সময় গিয়ে, ধরো তোমাদের তানভীর ভাইয়া মারা গেছে। আমি যদি মারা যাই তাহলে তোমাদের কেমন লাগবে বলো? অনেকের অনেক ভালো লাগবে, তাই না? খুশি হবা না দুঃখ পাবা? তো ধরো আমি পৃথিবীতে নাই। দুনিয়ার সবচেয়ে চিরন্তন সত্য কথা সেটা কি? সেটা হচ্ছে মানুষ পৃথিবীতে এলেই তাকে পৃথিবী ত্যাগ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। পৃথিবীতে আসলেই তাকে পৃথিবী ত্যাগ করতে হবে। পৃথিবীর মায়া তাকে কি করতে হবে? পৃথিবীর মায়া তাকে ত্যাগ করতে হবে। এখন ধরো আমি পৃথিবীর মায়া ত্যাগ করে আমি চলে গেলাম স্বর্গের হুরদের কাছে, চলে গেলাম স্বর্গের হুর। স্বর্গের হুর বুঝো? জান্নাতি রমণী। ধরো আমি তাদের কাছে চলে গেলাম। এখন যাওয়ার আগে আমি চিন্তা করতে যে হাই হাই, এই যে আমার বাংলা ক্লাস, এই যে আমার বাংলাবাজ বই, হ্যাঁ, এত কিছু, আমি যদি চলে যাই জান্নাতি হুরদের কাছে তাহলে আমার এই অনেকে এখন বললো ভাই আপনি হুরের কথা কেন বলবেন? তা আমি হুরের কথা বলবো না তো আমি কিসের কথা বলবো বলো? আমি কি জাহান্নামী নারীর কথা বলবো? আমি কি জাহান্নামে যাবো এটা আমি চিন্তা করি না? তো বি পজিটিভ, তাই না? নামাজ কালাম পড়তেছি টুকটাক, আলহামদুলিল্লাহ, সব সময় মা মুখে সালাম, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, সুবাহান আল্লাহ বলি, যতটুকু চেষ্টা করি, তাই না? মানুষের উপকার করার জন্য চেষ্টা করি। সুতরাং
আল্লাহ চায় তো জান্নাত এবং হুর আসবেই ইনশাল্লাহ, অবধারিত। যেখানে ছিলাম, এখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আয় হায় আমি তো চলে যাব দুনিয়া থেকে, পৃথিবী থেকে, তা আমার এগুলো কারা নিয়ে যাবে, এগুলো কি হবে? আমি এত কষ্ট করে রাত জেগে বই লিখছি, আমি এত কষ্ট করে এই যে ছেলে মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর করে আমি স্লাইড বানাইছি যাতে তারা সহজে পড়তে পারে, কত সুন্দর করে শব্দার্থ লিখে দিছি সবকিছুর। হায় হায়, এত কিছু যদি হয় তাহলে কি হবে, কি হবে, এগুলো কার কাছে যাবে, কি হবে? আমি এটা নিয়ে সন্দিহান, আমি চিন্তিত। তখন সেই সময় আমি একজনকে কি করলাম, আমি একজনের প্রার্থনায় একজনকে আমি চাচ্ছিলাম মনে মনে, সেই মানুষটা আসবে এবং আমার এই যে এত বই, আমার এত ক্লাস, এই সব কিছু সে দায়িত্ব নিবে এবং আমি নিশ্চিন্ত হব। আমি তার জন্য অপেক্ষা করতেছি যে সে এসে আমাকে আশ্বস্ত করবে যে ডিয়ার তানভীর, তুমি চলে যাও, তোমার এইসব বিষয় আমি দেখতেছি। তাই না? এটা স্বাভাবিক না? মানুষ তার কর্মের জন্য কি থাকে, মানুষ তার কর্ম নিয়ে চিন্তিত থাকে, সারা জীবনের যে উপার্জন সেটা সে চলে গেলে কি হবে। তো আমাদের রবি ঠাকুর তার মৃত্যুর শেষ মানে জীবনের শেষ মুহূর্তে তিনি এসে চিন্তা করলেন যে এই যে আমার এত এত সাহিত্যকর্ম, আমার এই যে এত সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মগুলো কি হবে? আগে প্রেক্ষাপটটা বুঝতে হবে, কারণ এটা একটা রূপক কবিতা, ভালো করে বুঝো। আমার এই যে এত সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মগুলো কি হবে? তখন তিনি এই তার সাহিত্যকর্মগুলোকে রূপক অর্থে তিনি বলেছেন যে সোনার ধান। কিসের ধান? সোনার ধান। এখন সোনার ধান মানে কি? মানে সোনার তৈরি ধান। মানে ধানটা এমনি স্বাভাবিকভাবে আমরা অত গুরুত্বপূর্ণ মনে করি না, এত দামি মনে করি না, বাট ধানটা যদি সোনা দিয়ে তৈরি হয় তাহলে সেটা খুব মহা গুরুত্বপূর্ণ না? তো এই জন্য কবি তার সাহিত্যকর্মকে বলেছেন সোনার ধান। এখন কবি নিজেই এখানে হয়ে গেছেন একজন কৃষক। কবি নিজেই এখানে হয়ে গেছেন কি? একজন কৃষক। তাহলে কৃষক বলতে স্বয়ং বুঝাচ্ছে কবি নিজেই। এই যে খেয়াল করে দেখো, কবি নিজেকে বলেছেন কৃষক, কৃষক দ্বারা কিন্তু আসলে কবি নিজেই। এই যে কবি সাহিত্যকর্ম দ্বারা বুঝাচ্ছেন সোনার ধান, এই যে দেখো একটা বলে একটা কিন্তু বুঝায় আরেকটা, তার অন্তরালে আরেকটা অর্থ আছে। এই ধরনের কবিতাগুলোকে বলে, এগুলো হচ্ছে রূপক কবিতা। কি কবিতা বলো? রূপক কবিতা। তো এই রূপক কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আহ্বান করতেছেন যে তিনি একজন কৃষক, তিনি অনেকগুলো সোনার ধান কি করেছেন, তিনি অনেকগুলো সোনার ধান পেয়েছেন, এগুলো নিয়ে তিনি কুলে বসে আছেন। এই কুলে যখন তিনি বসে আছেন তখন তিনি দেখলেন যে বৃষ্টি আসার, ঝড় আসার আবির্ভাব। তিনি চিন্তা করলেন সেই সময় তার সেই সোনার ধানগুলোকে নৌকায় তোলার জন্য বা তরিতে তোলার জন্য তিনি বসে আছেন একজন মাঝির জন্য। কার জন্য বলতো? মাঝি। এই মাঝি বলতে রূপকার্থে বুঝাচ্ছে মহাকালকে। কি কে বুঝাচ্ছে বলো? মহাকালকে। মাঝি আসবে, আমার সোনার ধানগুলো নৌকাতে তুলবে, তরিতে তুলবে, কবি আশ্বস্ত হবেন। কিন্তু যখনই মাঝিকে দেখলেন, মাঝি নিজের মতো করে মাঝি চলে যাচ্ছে, কবি তাকে ডাকলেন বা কৃষক তাকে ডাকলেন, সে আসলো, এসে সে সোনার ধানগুলো তার নৌকাতে তুললো, তার তরিতে তুললো। কিন্তু তিনি খেয়াল করে দেখলেন তার এত সোনার ধান, এগুলো তিনি তরিতে তোলার পর দেখলেন তরিতে আর জায়গা নাই। তখন কৃষক বললেন আমাকে নাও, তখন মাঝি বলল ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি। লেখক বলতেছেন আমারই সোনার ধানে গিয়েছি ভরি। অর্থাৎ আমরা দেখলাম যে পৃথিবী মানুষের কর্মকে রাখে, কিন্তু মানুষ পৃথিবীতে থাকে না। তরিতে তার সাহিত্যকর্ম, তার সোনার ধান জায়গা পেয়েছে, কিন্তু কবি জায়গা পান নাই। তাহলে আমি আশা করি এই কবিতার বিষয়বস্তু আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমরা বলো, তোমরা কি বুঝতে পেরেছো? দুনিয়াতে এর থেকে সহজ, সুন্দর, সাবলীল ভাষায় তুমি কোথাও সোনার তরী কবিতার মূল ভাব বুঝতে পারিবে না। ঠিক আছে? বুঝছো 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 কিনা বলো তো? ঠিক আছে, ওকে। ওকে, গুড। এইবার আসো সোনার তরী কবিতায় কোনটা দ্বারা কি বুঝাইছে। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করো। তো এখন আমরা এখানে যদি দেখি যে এই যে দেখো, খেয়াল করো কোনটা দ্বারা কি বুঝাইছে, এটা পরীক্ষা প্রশ্ন আসে। যেমন কৃষক, কৃষক দ্বারা আমরা যদি খেয়াল করে দেখি যে কৃষক দ্বারা সাধারণ অর্থে যে জমি চাষ করে, চাষাবাদ করে, সে হচ্ছে কৃষক। আর কবিতায় শিল্পস্রষ্টা কবি নিজেই কৃষক, যেটা আমি তোমাদেরকে বলেছি। মাঝি দ্বারা বোঝানো হচ্ছে যে মাঝি চালায়, এটা হচ্ছে সাধারণ অর্থ, কিন্তু রূপকার্থে মাঝি দ্বারা বোঝানো হচ্ছে মহাকালকে। ঠিক আছে? আর সোনার ধান দ্বারা বোঝানো হচ্ছে হ্যাঁ কৃষকের উৎপন্ন শ্রেষ্ঠ ফসল,
বা কবির সাহিত্য সম্ভার। ওকে, আর সোনার তরী দ্বারা বোঝানো হচ্ছে কি, তরী দ্বারা সাধারণত বোঝায় নৌকা, আর এখানে বোঝানো হচ্ছে সোনার তরী দ্বারা বোঝানো হচ্ছে কি, তরী দ্বারা বোঝানো হচ্ছে চিরায়ত শিল্পলোক। আবার বলছে এখান থেকে পরীক্ষাতে এমসিকিউ আসে, কি বুঝায় বলো তো ভাইয়া? চিরায়ত শিল্পলোক। ওকে, চিরায়ত শিল্পলোক। এরপর দেখো মেঘ দ্বারা কি বুঝাচ্ছে? মেঘ দ্বারা বুঝাচ্ছে যে সাধারণত আমরা মেঘ দ্বারা যেটা বুঝি যে বাষ্পীভূত পানি, কিন্তু কবিতায় মেঘ দ্বারা বোঝানো হচ্ছে প্রতিকূল অবস্থা। আচ্ছা বলো তো, যখন মেঘ আসে, যখন মেঘ আসে, যখন মেঘ আসে, হ্যাঁ, তখন কি হয় বলতো? যখন মেঘ আসে তখন দেখা যায় যে আমরা কি যখন খুব ভালো, যখন মেঘ মেঘ ধরে আকাশে, তখন আমরা কি করি? তাড়াতাড়ি বাড়ি চলে যাই, মা আমাদেরকে ফোন দেয়, বাইরে থাকিস না, মেঘ হচ্ছে, বৃষ্টি হবে। তার মানে মেঘ দ্বারা বোঝানো হচ্ছে প্রতিকূল প্রতীক, মানে প্রতিকূল মানে খারাপ অবস্থা। ওকে, খারাপ সময়। বিদেশ দ্বারা বোঝানো হচ্ছে আমরা বুঝি দেশের বাহিরে যেটা, কিন্তু কবিতা এখানে বোঝানো হচ্ছে চিরায়ত শিল্পলোক দ্বারা বোঝানো হচ্ছে বিদেশ। যদিও চিরায়ত শিল্পলোক দ্বারা আমরা দেখি যে এখানে আমরা যেটা দেখলাম এটা আসলে সবচেয়ে সুন্দর অর্থ, মানে সোনার তরী, এটা হচ্ছে চিরায়ত শিল্পলোক। তো বিদেশ অর্থেও আসলে হতে পারে, তবে সেক্ষেত্রে ওই সোনার তরী এটাই বেস্ট অ্যান্সার হবে। ছোট ক্ষেত দ্বারা বোঝানো হচ্ছে ছোট জমি, এটা আমরা বুঝি। আর এই ছোট ক্ষেতের দ্বারা বোঝানো হচ্ছে মানুষের জীবনের পরিধি, মানে মানুষের জীবনের পরিধি খুব ছোট। এরপর বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে ঘূর্ণয়মান জল, মানে ঘুরতেছে খুব তীব্র বেগে এমন জল। কিন্তু কবিতায় বোঝানো হচ্ছে অনন্ত কালো স্রোত। তাহলে সোনার বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে কি? অনন্ত কালো স্রোত। আর কুল দ্বারা বোঝানো হচ্ছে তীর। আর এইখানে কবিতায় রূপকার্থে কুল দ্বারা বোঝানো হচ্ছে ইহ জগৎ। কি বোঝানো হচ্ছে বলো তো ভাইয়া? ইহ জগৎ। ওকে, ঠিক আছে, ইহ জগৎ। ভাইয়া আজকে অপরিচিতা হওয়ার কথা ছিল, সোনার তরী করাচ্ছেন যে পিডা মুতরা, এই অপরিচিতা লেখা ছিল আন্দাজে, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার তাহলে বলো তো কোনটা দ্বারা কি বুঝাইছে, এটা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো কোনটা দ্বারা কি বুঝাচ্ছে, এটা কি বুঝতে পারছো? তাহলে আমি একটু সামনে আগাবো। ভাই এগুলো নোট করতে হবে না, এগুলো স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। এগুলো স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ভালো করে পড়ে নিও, তাহলেই হবে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে সোনামণিরা, ভাইয়ারা? বুঝছো? ওকে, গুড। তাহলে আমরা এইটা, চলো আমরা এরপর কবিতা পড়ি। হ্যাঁ, তো কবি বলতেছে আমি প্রত্যেকটা শব্দ অর্থ তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, গুড। ভাইয়া ফোন চেন যা, আরে কি কয়, তোমার জন্য ওই যে বিশাল বড় একটা ক্যামেরা কিনছি না, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই ক্যামেরা দিয়ে আজকে ক্লাস নিতেছি। এই জন্য দেখো না যে ক্লাসের কোয়ালিটি আগের থেকে অনেক, যদিও আমাকে একটু হয়তো কালো দেখাচ্ছে, বাট মানে জিনিসটা কিন্তু পুরোই একদম ঝাঁকানাকা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, গুড। এবার চলো আমরা তাহলে পড়ি, তোমরা খালি আমাকে ডিস্টার্ব করো, আমি খুব সিরিয়াস মোডে পড়াচ্ছিলাম, তোমরা আবার। ওকে, আমরা এখন থেকে আমি শপথ করিলাম যে আমি এখন থেকে ক্লাসে আর কোনো দুষ্ট কমেন্ট, কোনো বাহিরের কমেন্ট, হ্যাঁ, কোনো অতিরিক্ত কথা বলিব না। আমি এখন থেকে সজ্ঞানে শপথ করিতেছি যে আমি ক্লাসে এখন থেকে ফুল ডেডিকেশন দিয়ে পড়িব, যাহা বাইয়ে পড়াই। শেষ। এবার আসো, তোমরা সবাই শপথ করছো, এবার আসো আমরা একটু যাই। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। কি কেমন হয়েছে? ওকে, যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে অনেকেই, আমি আসলে অনেক সুন্দর করে আবৃত্তি করতে পারি, বাট আমি করি না। করলে দেখা যাবে যে তোমরা তখন পড়াশোনা ছেড়ে আমার আবৃত্তির দিকে তোমাদের ফুল মনোযোগ চলে আসবে, এই জন্য। ওকে, আসো। তো গগন মানে হচ্ছে আকাশ। গগন মানে কি বলতো ভাইয়া? আকাশ। কি রে, আর একটু চিকন করে দিই, দাঁড়া। তাহলে বলতো ভাইয়া গগন মানে কি? গগন মানে হচ্ছে আকাশ। ওকে, তাহলে বলতেছে গগনে গরজে মেঘ। গরজে মানে কি? গর্জে উঠে, তাই না? গর্জে মানে কি? গর্জে উঠে। তারা এইটা দিয়ে না লিখে এখান থেকে লিখি, তাইলে দেখা যায় কি লেখাগুলো আর ইয়ে করা হয় না, মানে লেখাগুলো আর ভাঙা, মানে স্লাইডেই থেকে যায়। তাহলে গগন মানে কি? গগন মানে হচ্ছে আকাশ। গগন মানে আকাশ। গরজ মানে কি? গর্জে উঠা। ওকে, গর্জে উঠা। ওকে, তাহলে দেখো আকাশে কে গর্জে উঠে? আকাশে গর্জে উঠে মেঘ। গগনে গরজে মেঘ মানে আকাশে মেঘ গর্জন করে। গণবর্ষা, এই গণবর্ষা বলতে বোঝানো হচ্ছে তুমুল বর্ষা। কি? তুমুল বর্ষা। অর্থাৎ তুমুল বর্ষায় কি হচ্ছে বলতো? আকাশে মেঘ গর্জন করতেছে। তুমুল বর্ষায় আকাশে মেঘ গর্জন করতেছে। এরপর বলতেছে রাশিরা কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ নদীর কুলে। এই কুল দ্বারা বোঝানো হচ্ছে কি বলতো? কিনারা। অর্থাৎ নদীর কিনারায় কৃষক একা বসে আছেন বা কবি একা বসে আছেন, কবি কোনো ভরসা পাচ্ছেন না। এখন বলো তো এখানে কিসের জন্য ভরসা পাচ্ছেন না? এখানে মূলত ভরসা পাচ্ছেন না ওই যে মেঘ দেখে, বৃষ্টির জন্য ভরসা পাচ্ছেন না, যে কখন বৃষ্টি চলে আসে, এই জন্য কৃষক কি ভরসা পাচ্ছেন না। রাশি রাশি ভাড়া ভাড়া, এই যে রাশি রাশি, রাশি রাশি দ্বারা বোঝানো হচ্ছে যে প্রচুর পরিমাণে ধান পেয়েছেন। রাশি রাশি দ্বারা বোঝানো হচ্ছে কি বলতো? প্রচুর। রাশি রাশি ভাড়া ভাড়া,
এই ভাড়া ভাড়া মানে কি? ভাড়া ভাড়া বলতে বোঝানো হচ্ছে ধান রাখার পাত্র বা ধানের আটি, ধান রাখার পাত্র বা ধানের আটি। ওকে, ধান কাটা হলো সারা, এই সারা শব্দের অর্থ কি বলতো? সারা শব্দের অর্থ শেষ, সারা শব্দের অর্থ শেষ। তাহলে কি? ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা, ভরা নদী ক্ষুরধারা অর্থাৎ ভরা নদী, নদীর ধার কি? ভরা নদী ক্ষুরধারা খরপর্শা অর্থাৎ কি? খুরের মতো ধারালো, খরপর্শা অর্থাৎ বর্ষার মতো। ওকে, তো এখানে বোঝানো হচ্ছে নদীর ঢেউয়ের যে তীব্রতা সেটা বোঝানো হচ্ছে। ওকে, তীব্রতা একেবারে ধারালো বর্ষার মতো কি হচ্ছে? নদীর ঢেউ, সেই কথা বলতেছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, তাহলে এই কাটিতে কাটিতে দ্বারা বোঝানো হচ্ছে যে প্রচুর পরিমাণে, ক্রমাগত, একের পর এক ক্রমাগত প্রচুর পরিমাণে ধান এইবারের বর্ষায় কবি পেয়েছেন। তাহলে আমি আবার বলি, গগনে গরজে মেঘ গণবর্ষা অর্থাৎ তুমুল বর্ষায় আকাশে মেঘ গর্জন করে। কুলে একা বসে আছি নাহি ভরসা, কবি একা কুলের মধ্যে বসে আছেন কিন্তু তিনি কোনো ভরসা পাচ্ছেন না, কারণ কখন বৃষ্টি চলে আসে। রাশি রাশি ভাড়া ভাড়া অর্থাৎ অনেক ধান ভাড়া ভাড়া এবং অনেক ধানের আটি, ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ হয়েছে। ভরা নদী ক্ষুরধারা অর্থাৎ নদীর ধার, ভরা নদী ক্ষুরধারা খরপর্শা, ভরা নদী ক্ষুরধারা অর্থাৎ সেটা কি? নদীর ঢেউ বা ঢেউগুলো কি খুরের মতো ধারারও, খরপর্শা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এইবারে বর্ষাতে কাটিতে কাটিতে ধান এসেছে। তাহলে বুঝতে পারছো? এইবার আসো আমরা একটু এখানে দেখো, এই যে রাশি রাশি মানে অজস্র, ভাড়া ভাড়া মানে ধান রাখার পাত্র বা ধানের সমষ্টি বুঝাতে, সারা মানে শেষ, ক্ষুরধারা মানে খুরের মতো ধারালো স্রোত, আর খরপর্শা মানে কি? ধারালো বর্ষা। ওকে, তাহলে এই ক্ষুরধারা আর ধারালো বর্ষা, খরপর্শা দ্বারা বোঝানো হচ্ছে কি? স্রোতকে বিশেষায়িত করতেছে। ওকে, যে স্রোত একদম ধারালো, স্রোত ধারালো বুঝাতে এটা বিশেষায়িত করেছে। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি ভাইয়ারা? বলো তো, বুঝছো? ঠোঁট ফাটে, শীতকাল আসছে ভাই, ঠান্ডা লাগছে, বুঝছো? আজকেও তোমাদের ক্লাসে ঢুকার আগে ঠান্ডার ওষুধ খাইছে। শীতকাল আসলে মানুষ বিয়ে করে, প্রেম হয়, আর আমি শীতকাল আসলে আমার ঠোঁট ফাটে, আমি শীতকাল আসলে আমার ঠান্ডার ওষুধ খাওয়া লাগে, আমার নাক বন্ধ হয়ে যায়, কি একটা মানে করুণ অবস্থা, খুবই ভয়ঙ্কর জীবন। আচ্ছা আসো, হ্যাঁ তাহলে বুঝতে পারছো? গুড, তাহলে প্রত্যেকটা লাইন আমরা বুঝাই দিলাম। এইবার আসো, খেয়াল করো, একখানি ছোট ক্ষেত আমি একলা, তাহলে এখানে একখানি ছোট ক্ষেত দ্বারা বোঝানো হচ্ছে কি? এখানে বোঝানো হচ্ছে মানুষের জীবনের পরিধি। কি বলো, কি বোঝানো হচ্ছে? জীবনের পরিধি, জীবনের পরিধি অর্থাৎ জীবন খুবই ছোট, তাই না? আসবার কালে আসবো একা, যাইবার কালে যাবো একা, বুঝছো? জীবন খুব ছোট। জন্ম হবা, এই যে দেখো কোন দিন তুমি জন্ম হয়েছো, তুমি তোমার বাপ মাকে জিজ্ঞেস করো, তোমার বাপ মা তত্তর তত্তর করে বলে দিবে, তাই না? বলে দিবে এই দিন হয়েছিলি, এই দিন এই হয়েছে, হ্যাঁ সেই হয়েছে। আর এখন তুই ইন্টার ইন্টার পড়স, হয় না? তো দেখো কোন দিন হয়েছিল, এখন আবার বড় হয়ে গেছিল, এখন অনেকে আবার প্রেমও করে, অনেকের বিয়েও হয়ে গেছে, তাই না? তো এই জন্য বলছে যে একখানি ছোট ক্ষেত, আমাদের জীবন একটা ছোট ক্ষেতের মতো, খুবই ছোট, কম, অল্প পরিধি। আমি একলা অর্থাৎ আমি একলা, নিঃসঙ্গ। এখানে দ্বারা কবি, আমার মতো কবি নিঃসঙ্গতাকে কি হয়েছে? প্রকাশ পেয়েছে। কবি নিঃসঙ্গতাকে বরণ করে নিয়েছেন। কবির কোনো আপন মানুষ নাই, কবি নিঃসঙ্গ, চারদিকে কবি একা, যেমন আমি চারদিকে খালি একাকিত্ব দেখি, হতাশা দেখি, একা, আড্ডা দেওয়ার মতো কেউ নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, তাই না? নাই বলে কেউ নাই। তো কবি এরকম দেখতেছেন কি? জীবন ছোট এবং কবি কি? নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। চারিদিকে বাঁকা জল, চারদিকে খালি খারাপ, তোমাদের মতো চারদিকে বাঁকা জল, প্রতিকূল অবস্থা। বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে কি? বলো, প্রতিকূল। চারদিকে বাঁকা জল করিছে খেলা, চারদিকে বাঁকা জল খেলা করতেছে, একটার পর একটা বিপদ, চারদিকে মনে হচ্ছে বিপদ দিয়ে আসতেছে। আমাদের জীবন এরকম মনে হয় কি? চারদিকে বাঁকা জল, জীবনের চারদিকে খালি বিপদ, রেজাল্ট খারাপ, হ্যাঁ রেজাল্ট খারাপ, কলেজের পরীক্ষায় পাশ করি নাই, তারপর হচ্ছে কি মা বাবা ভালো জানে না, রেজাল্ট খারাপ করছি, বাপ মার থেকে টাকা চাইলে বাপ মা জুতা মারে গালের মধ্যে, যে তুই পড়ালেখা করস না, তোর কি এর টাকা দিমু, দাম করে বাপে এসে একটা লাগাই দে, মা এরপর ঝাড়ু দিয়ে বাড়ি মারে, বাপে একটা লাগাই দেখলে। তো এইভাবে কি বিপদ, মানে বাঁকা জল, চারদিকে খুব খারাপ অবস্থা, প্রতিকূল অবস্থা, মানে যেটা আমাদের ক্ষেত্রে হয় আর কি। কবির ক্ষেত্রে আবার এরকম না যে কবি ফেল করছে এই জন্য কবির মা কবির জুতা মারছে, এটা না, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। চারদিকে বাঁকা জল করেছে খেলা, কবির জীবনে এরকম বাঁকা জল, যখন কবি সেই সোনার ধানগুলো নিয়ে বসে আছেন, চারদিকে খুব খারাপ পরিস্থিতি বিরাজ করতেছে, পরপারে দেখি একা। ঠিক সেই সময় কবি দেখতেছেন এই পারে, জমির এই পারে কবি বসে আছেন, এখানে কৃষক বা কবি, কবি আর কৃষক কিন্তু একই। ওই পারে কবি দেখতেছেন
পরপারে দেখি একা তরু ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে রাখা প্রবাদ ভেলা। ওই পারে কবি একটা আঁকা ছবি দেখতেছেন। কি দেখতেছেন? একটা আঁকা ছবি। সেই আঁকা ছবিটা কেমন? তরু ছায়া মসি। এই মসি দ্বারা বোঝানো হচ্ছে কালো রং। মসি মানে কি? কালো রং। তো বলছে তরু ছায়া মসি মাখা, সেই গ্রামটা একেবারে এরকম গাছপালা যুক্ত। এরকম কি? গাছপালা যুক্ত। গাছের ছায়ায় কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে, মসি রং ধারণ করেছে, কালো রং ধারণ করেছে। এবং সেই গ্রামটা একেবারে মেঘে ঢেকে আছে। এরকম কি হয়েছে? মেঘে ঢেকে আছে। এবং সেই দৃশ্যটা কবি কখন দেখেছেন? প্রভাত বেলায় দেখেছেন, অর্থাৎ কবি সেটা সকালে বেলায় কবি দেখেছেন। দেখছো কত চমৎকার ভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি। আমি তো নিজেই টাস্কি খেয়ে যাচ্ছি যে এত সুন্দর করে তোমাদেরকে পড়াচ্ছি। A+ না পাই যাবা কই বল? এ বলছে একখানে ছোট গেট, এখানে মনে একখানে ছোট গেট আমি একলা। হ্যাঁ, একখানে ছোট গেট আমি একলা। এরপর আবার কবি ওই লাইনটা রিপিট করেছেন। তাহলে আমি আবার বলি, একখানে ছোট ক্ষেত আমি একলা, চারদিকে বাঁকা জল করিছে খেলা। অর্থাৎ কবি চারদিকে বাঁকা জল, কবি ছোট্ট জীবনের পরিধিকে বলেছেন। কবি একলা নিঃসঙ্গতাকে ফুটিয়ে তুলেছেন। চারদিকে বাঁকা জল, খুব প্রতিকূল অবস্থা বিরাজ করতেছে। সেই সময় অপর পারে একটা আঁকা ছবির মতো দেখতেছেন, সেটা তরু ছায়া মসি মাখা, গাছপালা যুক্ত। হ্যাঁ, গ্রামখানি মেঘে ঢাকা, সেই গ্রামটা একেবারে মেঘে ঢাকা ছিল। এবং সেই দৃশ্যটা ছিল প্রভাত বেলা, সকাল বেলা। ওকে, বলতো এইটা কি বুঝতে পারছো তোমরা? ভাইয়া তোমরা কি বুঝতে পারছো? এইবার দেখো, ছোট ক্ষেত দ্বারা বোঝানো হচ্ছে মানুষের জীবন পরিধিকে, আমি দ্বারা বোঝানো হচ্ছে কি? এটা তো আমরা জানি। বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে ঘূর্ণায়মান জল বা মানে খারাপ প্রতিকূল অবস্থা। তরু ছায়া মসিমাখা যেন কালো রং ধারণ করেছে, তরু ছায়া মসিমাখা দ্বারা বোঝানো হচ্ছে গাছের ছায়া যেন কালো রং মাখানো। বুঝছো? হ্যাঁ, এপারে তো ছোট ক্ষেত আমি একলা, ওইটা হবে। হ্যাঁ, ওকে, বুঝছো কিনা বলো তো? ওকে, এপারে তো ছোট ক্ষেত আমি একলা, এপারে তো ছোট ক্ষেত, এপারে তো ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ এই পারেতে এটা হবে, এই পারে তো ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ এই পারে একটা ছোট ক্ষেত এবং সেই ছোট ক্ষেতের মধ্যে আমি একলা। আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি এরপর। ঠিক আছে, এরপর সেই সময় কবি যখন ওই গ্রামের দৃশ্যটা যখন দেখতেছেন, তখন তো কবি দেখলেন গান গেয়ে তরিবে কে আসে পারে। অর্থাৎ গান গেয়ে তরিবে কে আসে? গান গেয়ে কেউ একজন কবির দিকে, তরিবে কে যেন আসতেছে। তরি মানে কি বলতো? তরি মানে হচ্ছে নৌকা। তাহলে নৌকা বেয়ে সেই সময় কেউ একজন আসতেছে, কবি সেটা খেয়াল করলেন। দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ আমি তাকে দেখে মনে হচ্ছে আমি তাকে চিনি। এখন বলতো এই উহারে দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এই উহারে সর্বনামটি কার পরিবর্তে বসেছে বলতো? কাকে কবি চিনি বলতো? তোমরা বলতো। ভরা পালে চলে যায়, অর্থাৎ সে একেবারে কি হচ্ছে? ভরা পালে, অর্থাৎ সে পাল তুলতে তুলতে সে চলে যাচ্ছে, কোনো দিকে নাহি চায়। অর্থাৎ এইখানে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে তার নির্লিপ্ততা। নির্লিপ্ততা মানে কি বলতো? নির্লিপ্ততা মানে হচ্ছে সে কোনো কিছুর সাথেই জড়িত না। অর্থাৎ এই যে উহারে দ্বারা বোঝানো হচ্ছে কে বলতো? মাঝি। এই মাঝি সে কোনো কিছুর সাথে নিরাসক্ত, কোনো কিছুর সাথে সে কি না? যুক্ত না। এইভাবে কোনো দিকে নাহি চায়, সে কি করতেছে? একেবারে কোনো দিকে সে তাকাচ্ছে না, এদিক সেদিক কোনো দিকে না তাকিয়ে সে সোজা চলে যাচ্ছে। আর সে যখন চলে যাচ্ছে তখন এইভাবে নৌকা যখন যায়, কেউ নৌকাতে উঠলে দেখবা যে এইটা হচ্ছে নৌকা, নৌকা গেলে দেখবা যে নৌকার দুই ধারে এইভাবে ঢেউ ভাঙে, এইভাবে ঢেউ ভাঙে, এইভাবে কি ঢেউ ভাঙে। তখন কবি বলতেন ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। আর ঢেউগুলো তখন একেবারে নিরুপায়। নিরুপায় মানে কি? যার কোনো উপায় নেই। কোনো উপায় না পেয়ে ঢেউগুলো কি হচ্ছে? ঢেউগুলো দুই ধারে ভাঙতেছে, নদীর দুই ধারে ভাঙতেছে। দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ আবার বলতেছে আমি সেই মাঝিকে মনে হচ্ছে আমি চিনি। ওকে, উহারে দ্বারা কি বোঝাচ্ছে? আমি সেই মাঝিকে চিনি। অর্থাৎ ঢেউগুলো কি? নিরুপায়। নিরুপায় মানে যার কোনো উপায় নাই। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি, এরপর বলছে যেও যেথা যেতে চাও। এরপর কৃষক ওই মাঝিকে বলতে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। অর্থাৎ তুমি যাকে ইচ্ছা তুমি তাকে নিতে পারো, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। এই ক্ষণিক মানে দ্বারা বোঝানো হচ্ছে, ক্ষণিক হেসে দ্বারা বোঝানো হচ্ছে একটু হেসে। অর্থাৎ তোমার যাকে ইচ্ছা তুমি তাকে নাও, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, শুধু তুমি একটু হেসে, একটু হেসে তুমি কি নিয়ে যাও? আমার সোনার ধান কুলেতে এসে, অর্থাৎ তীরে এসে। কুলেতে এসে মানে কি? তীরে। তীরে এসে তুমি শুধু একটু হেসে আমারই এই সোনার ধানগুলোকে তুমি কি তোমার নৌকাতে, তোমার তরিতে করে তুমি কি নিয়ে যাও। আবার বলতেছি যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। আমার সোনার ধানগুলো কুলেতে এসে তুমি কি? তুমি নিয়ে যাবা। ভাই দুই লাইন বাদ পড়ছে। এই স্লাইডটা গতবারই আমি সংযুক্ত করছি। আচ্ছা আমি দেখি যে কোন দুই লাইন বাদ পড়ছে, দাঁড়াও একটু গুগলে সার্চ দিই। আর দুইটা লাইন বাদ আছে, আমি
কিন্তু এর আগের বার আমি এটা সংশোধন করছি, তবু এটা আসলে ওকে। আমি এখানে লিখে দিচ্ছি, সমস্যা নাই যদি বাদ পড়ে। ওকে, তো আমি দেখি যে এখানে বাদ পড়ছে হচ্ছে কি, গরজে পরপারে দেখি একা তরু ছায়া মৌসুমাকে, গ্রামখানি মেঘের একা প্রভাত বেলা, ভরা পালা চলে যায় কোনো দিকে নাই চাই, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুয়ারে, দেখে যেন মনে হয় চিনি হারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এই লাইন দুটো বাদ পড়ছে। তো বলছে, খেয়াল করো আমি লিখে দিচ্ছি, বলছে ওগো তুমি কোথা যাও, ওগো তুমি কোথা যাও, কোথা যাও, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তাই না? এরকমই তো, ওগো তুমি কোথা যাও, হ্যাঁ ওগো তুমি কোথা যাও, ওগো তুমি কোথা যাও, হ্যাঁ কোন বিদেশে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, বারেক ভিড়াও, বারেক ভিড়াও, বারেক ভিড়াও, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, কুলে কুলেতে এসে, এই দুইটা লাইন। তো এই দুইটা লাইন আমি একটু বিশ্লেষণ করে দিই তোমাদেরকে। তো বলতেছে যে ওগো তুমি কোথা যাও, তো এই ওগো দ্বারা কাকে সম্বোধন করছে বলো তো? মানুষ সচরাচর ওগো বলে কাকে? প্রিয়তমাকে, তাই না? ওগো। এখন কবি এখানে ওগো বলছে কাকে বলতো? কবি এখানে ওগো বলছে মাঝিকে। ওগো তুমি কোথা যাও, মাঝি তুমি কোথা যাচ্ছ, কোন বিদেশে? এই বিদেশ দ্বারা বোঝানো হচ্ছে অপরিচিত স্থান। কি বলতো? অপরিচিত স্থান, অর্থাৎ তুমি কোন অপরিচিত স্থানের দিকে তুমি চলে যাচ্ছ, তোমার তো মনে হচ্ছে যে গন্তব্য ঠিক নাই, তুমি কোন দিকে চলে যাচ্ছ। তখন কি বলতেছে? বলতেছে বারেক ভিড়াও। এই বারেক মানে কি, তোমাদেরকে এইটার বিশ্লেষণটা জানাই দিই, তোমরা অনেকেই জানো না। তোমরা জানো যে বারেক মানে হচ্ছে একবার, বারেক মানে কি একটি বার। খেয়াল করে দেখো, বারেক মানে কি বলতো? একটি বার। বাট বারেক মানে একটি বার কেন জানো? বারেক শব্দের অর্থকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে দেখবা বারেক মানে হচ্ছে বার যোগ এক, তাই না? বার যোগ এক। তো ব্যাপারটা হচ্ছে মূলত এবার যদি একটাকে যদি সামনে আনো তাহলে এক যোগ বার, এই যে এক যোগ বার ইজ ইকুয়াল বারেক, বুঝছো? এক যোগ বার এটা মানে হচ্ছে কি বারেক। তাহলে খেয়াল করে দেখো, বলছে বারেক ভিড়াও, অর্থাৎ একটি বার ভিড়াও কি তরি কুলেতে এসে, অর্থাৎ নৌকাটাকে তুমি কিনারায় একটি বার তুমি কি ভেরাও। তাহলে বুঝতে পারছো ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তুমি কোন বিদেশে কোন অপরিচিত স্থানে তুমি চলে যাচ্ছ, মাঝি তুমি কোন অপরিচিত স্থানে তুমি চলে যাচ্ছ। এরপর বলছে কি বারেক ভেরাও তরি কুলেতে এসে, অর্থাৎ বারেক মানে কি একটি বার, একটি বার তুমি কি কুলেতে এসে তুমি তোমার নৌকাটা ভেরাও, বুঝছো? এইবার কি বুঝতে পারছো বলো? এইবার কি বুঝতে পারছো? এরপর বলছে কি যেও যেথা যেতে চাও, যারা খুশি তারা দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারই সোনার ধান কুলেতে এসে, অর্থাৎ তুমি যাকে ইচ্ছে তাকে নাও, তুমি যেখানে খুশি তুমি সেখানে যাও, তুমি শুধু একটু হেসে, তুমি শুধু ক্ষণিক হেসে আমারই সোনার ধানগুলো তুমি কি কুলেতে এসে তুমি নিয়ে যাও, আমারই সোনার ধানগুলো কি তুমি কুলেতে এসে নিয়ে যাও। আমার কথা কি বুঝতে পারছো বলো তো? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার? এই এই ছেলেকে, এই ছেলেকে একে ব্যান করা হলো, বিকাশ ছাকমা। ওকে, আচ্ছা। এরপর যাই আমরা, এরপর খেয়াল করে দেখো, এরপর যত চাও তত লও তরুণী পরে। এখানে পরে বলতে এখানে বোঝানো হচ্ছে কি উপরে, এখানে এই ওটা লোপ পাইছে উপরে। তাহলে খেয়াল করে দেখো, এরপর বলছে যত চাও তত লও। এই যত তত এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, এগুলো কি সাপেক্ষ সর্বনাম। তো বলছে যত চাও তত লও তরুণী, এখানে তরুণী দ্বারা বোঝাচ্ছে এটা তরুণী না, এটা কি তরুণী। এই তরুণী দ্বারা বোঝাচ্ছে কি বলতো? তরুণী মানে হচ্ছে নৌকা, অর্থাৎ তোমার যত ইচ্ছা তুমি তত নাও, কোথায় নাও? তোমার নৌকার উপরে। যত খুশি তুমি তোমার নৌকার উপরে কি নাও? এই সোনার ধানগুলো, আমার এই সাহিত্যকর্ম, আমার এই সোনার ধানগুলো তুমি কি, আমার এই ফসলগুলো তুমি নাও। আমি ওই একবার কলেজে এক ছেলেকে বললাম যে পড়, তো ও পড়তেছে যত চাও তত লও তরুণীর উপরে, মানে ও পড়তেছে তরুণীর উপরে। এখন তুমি দেখো এটা যদি তরুণীর উপরে বলো তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় বলো তো? দেখি তরুণীর উপরে না, এটা তরুণী। তরুণী একটা, তরুণী মানে মেয়ে, আর তরুণী মানে কি? তরুণী মানে হচ্ছে নৌকা। তাহলে যত চাও তত লাও, তুমি যত ইচ্ছা তুমি তোমার এই তরুণীর উপরে, তুমি তোমার এই নৌকার উপরে তুমি নাও। আর আছে আর নাই দিয়েছি ভরে, অর্থাৎ আর আছে বলছে, আর আছে আর নাই, অর্থাৎ আর নাই দিয়েছি ভরে, অর্থাৎ সকল যে সোনার ধান সব ফসল কি করেছে? নৌকাতে তোলা হলো। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, অর্থাৎ এতকাল এতকাল ধরে নদীর কিনারায় আমার যা ছিল জাহালয় ছিনু ভুলে, অর্থাৎ যাহাকে এই জাহালয় ছিনু ভুলে দ্বারা যা কিছু নিয়েছিলাম, বুঝায় কি যা কিছু
নিয়েছিলাম, যা কিছু নিয়েছিলাম, অর্থাৎ এতকাল নদীর কিনারে আমি যা কিছু নিয়ে পড়েছিলাম সকলই দিলাম তুলে। সকলই মানে কি? সকলই দ্বারা বোঝানো হচ্ছে সব, সবকিছু, সব দিলাম তুলে। থরে বিথরে, থরে বিথরে দ্বারা বোঝানো হচ্ছে কি বলতো? থরে বিথরে দ্বারা বোঝানো হচ্ছে স্তরে স্তরে বা সাজিয়ে গুছিয়ে। স্তরে স্তরে অর্থাৎ যা কিছু ছিল সবকিছু আমি সাজিয়ে গুছিয়ে স্তরে স্তরে আমি কি করলাম? তুলে দিলাম। এখন আমারে লহ, এই লহ দ্বারা বোঝানো হচ্ছে নাও। এখন আমারে লহ করুণা করে, অর্থাৎ এইবার কবি বলতেছে বা কৃষক বলতেছে এইবার তুমি আমাকে করুণা করে, দয়া করে তুমি তোমার এই তরণীর উপরে নাও। আবার তরুণীর উপরে না, কি হবে? তরণীর উপরে তুমি এবার কি নাও? তুমি তোমার তরণীর উপরে নাও। ওকে, এবার এইটা দ্বারা বোঝাচ্ছে কি? এটা কবির কি বা কৃষকের এটা অনুরোধ। তখন এখানে বুঝতে পারতো তরণীর উপর মানে কি? নৌকার উপর, এটা আমি বলেই দিছি। এরপর বলা হচ্ছে ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরি, অর্থাৎ বলছে যে ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই দ্বারা বোঝানো হচ্ছে কি? জায়গা নাই। ঠাই নাই, ঠাই নাই দ্বারা বোঝানো হচ্ছে কি? জায়গার সংকুলান বা জায়গা নেই। আমারই সোনার ধানে গিয়েছে ভরে, অর্থাৎ আমার সোনার ধান, আমার যত ফসল ছিল সব ফসলে কি হয়েছে? আমার নৌকা কি হয়েছে? ভরে গেছে। আমি উঠার মতো আর জায়গা নাই। শ্রাবণ গগন গিরে, শ্রাবণ গগন মানে কি? আমরা জানি শ্রাবণ গগন মানে হচ্ছে শ্রাবণের আকাশ। তাহলে শ্রাবণের আকাশ ঘিরে বা শ্রাবণের আকাশ জুড়ে, ঠিক আছে? শ্রাবণের আকাশ জুড়ে ঘন মেঘ ঘুরে ফিরে, এই ঘন দ্বারা বোঝানো হচ্ছে কালো, অর্থাৎ শ্রাবণের আকাশে কালো মেঘ ঘোরাফেরা করতেছে। অনেক সময় দেখবা আকাশে মেঘ এরকম কি করে? ঘুরে। তো এখানে সেটাই বলতেছে যে ঘন মেঘ ঘুরে ফিরে, অর্থাৎ ঘন মেঘ, কালো মেঘ শ্রাবণের আকাশে ঘুরতেছে ফিরতেছে। শূন্য নদীর তীরে রহিনু পরি, অর্থাৎ আমি শূন্য নদীর তীরে পরে রয়েছি। রহিনু পরে মানে কি? পরে রয়েছি। তাহলে শূন্য নদীর তীরে আমি পরে রয়েছি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ আমার যা কিছু ছিল, এখানে যাহা দ্বারা বোঝানো হচ্ছে কি? আমার যা ফসল ছিল তার সবই নিয়ে গেল ওই সোনার তরী। আমার সব ফসল কি করলো? সে নিয়ে গেল। বুঝছো? তাহলে কি? ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার দানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আমার যা কিছু ছিল সবকিছু সোনার তরী নিয়ে গেল। এইবার বলো তো ভাইয়া, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? বলো, পুরো কবিতাটা কি বুঝছো? এবার যদি প্রশ্ন সলভ করি তাহলে কি পারবা? ঠিক আছে? স্যার যা পড়াইতে আগে পড়া ভালো নাকি? তুমি যদি সময় পাও আমি যেটা পড়াবো সেটা আগে একবার রিডিং পড়ে আসতে পারো, আর না হলেও যদি সময় না থাকে রিডিং পড়ে আসলে ভালো। এটা আমার ক্লাস না, এটা সব টিচারের ক্লাসে। যে টপিক পড়াবে ওই টিচার ওই টপিক আগে একবার পড়ে নিজে অ্যাটলিস্ট রিডিং পড়ে আসলে তাহলে বেটার, তাহলে বুঝতে অনেক জিনিস খুব ইজি হয়। ঠিক আছে? ওকে, হ্যাঁ। তানভীর স্যারের ক্লাস করতে আসলে বারবার মনে করিয়ে দেয় যে আমি মিসকিন। আচ্ছা, গুড। ওকে, এইবার চলো আমরা, একটা ছেলে কিন্তু আজকে কিন্তু ব্যান করছি। ওই যে কি জানি সে এখানে এসে সিনিয়র আপু খুঁজতেছে। বুঝছো? মানে কোন লেভেলে চলে গেছে বুঝতে পারতেছে যে ক্লাসে ঢুকেও সিনিয়র আপু করছে। তোর লাগে আপুর অভাব পড়ছে, তুই আমার ক্লাসে ঢুকে তুই সিনিয়র আপু করছিস, প্রায় সোজা বানাই দিব। এই বলো, প্রশ্ন সলভ করো চলো। তো দেখো একদম রিসেন্ট কোশ্চেন, যশোর বোর্ড 2024। তো বলছে সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সোনার তরী কবিতা, এটা আমি তোমাদেরকে বলেছি। বলো, পরলোক, অচেনা জগৎ, চিরায়ত শিল্পলোক, এরপর হচ্ছে মহাকাল। এই প্রশ্নটা খুবই অনেকেই পারবা না। তো এইটার উত্তর হচ্ছে চিরায়ত শিল্পলোক। ওকে, সোনার তরী কবিতায় বিদেশ বলতে কি বোঝানো হয়েছে? এই যে তোমাদেরকে বলেছিলাম বিদেশ দ্বারা বোঝানো হয় কি? চিরায়ত শিল্পলোক। তোমাদেরকে একটু যদি দেখাই, ওইখানে ছিল, হ্যাঁ, তো বুঝতে পারতে যে এটা এমনিতেই শাব্দিক অর্থে বিদেশ দ্বারা বুঝে কি? অপরিচিত স্থানকে বোঝাচ্ছে, মানে দেশের বাহিরে অপরিচিত স্থান। গুড। আচ্ছা, এরপর দেখো সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি? অপরিচিত বলে, তরিটি ছোট বলে, মাঝি উদ্বিগ্ন থাকায়, দুর্যোগের কারণে। কোন কারণে মাঝিকে বা কৃষককে কোন কারণে তরিতে বা নৌকাতে তোলা হয় নাই? বলতো কোন কারণে তোলা হয় নাই? ওকে, বলো তো এটা কি হবে? ওকে, তো এটার উত্তর হচ্ছে তরিটি ছোট। ওই যে ছোট সে তরি বলছে না, আমার এই সোনার দানে গিয়েছে ভরে। আচ্ছা, গুড।
এরপরে এখানে বলছে যে সোনার তরী কবিতায়, খেয়াল করো, সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? ছলনার অভিনয়, চরম বাস্তবতা, নির্বাকারত্ব, এরপর হচ্ছে নিরাসক্তি। মানে নির্বাকারত্ব, নিরাসক্তি দ্বারা বোঝানো হচ্ছে তার কোনো দিকে মন নাই, হ্যাঁ, তার মানে অন্য অন্য কোনো জিনিস নিয়ে তার চিন্তা নাই, ভাবনা নাই। এরপর হচ্ছে চপলতা, চপলতা দ্বারা বোঝানো হচ্ছে কি চঞ্চলতা, মানে চঞ্চল। এখন বলো তো কোনটা বোঝানো হচ্ছে? আচ্ছা, ক্লাসে সাবটাইটেল উঠে, বাংলা সাবটাইটেল উঠে, এক্ষেত্রে তোমরা কি করবে আমি তোমাদেরকে বলি। এইভাবে ক্লাসে প্রথমত ক্লিক করবে, হ্যাঁ, ক্লিক করার পর এখানে একটা সেটিং অপশন আসবে, এই সেটিং অপশনে যাবা। এখানে দেখো এই যে ক্লোজড ক্যাপশন, এখানে এটা অন করা আছে, অন থাকলে এটাকে অফ করে দিবা। এটা অফ করে দিলে সেক্ষেত্রে তোমার কাছে আর ক্লাসের ওই যে সাবটাইটেল নিচে যে বাংলাটা উঠে এটা আর উঠবে না। যেহেতু আমি বাংলায় বলতেছি, সো তোমার কাছে আর সাবটাইটেল আনার দরকার নেই। তো এটা তোমরা অফ করে দিবা, এভাবে ক্লিক করবা, একটা সেটিং একটা অপশন আসবে নিচের দিকে, সেটিং ওই আইকনটাতে ক্লিক করে ক্লোজড ক্যাপশন নামে একটা আছে, ওখানে গিয়ে ক্লোজ করে অফ করে দিবে, তাহলে আর আসবে না। যারা যারা এটা করতে পারছো তারা জানাও যে হয়েছে কিনা। ওকে, তাহলে এটা বুঝতে পারছো, এটা হচ্ছে কি নির্বাকারত্ব, নিরাসক্তি। ওকে, গুড। এরপর আসো ময়মনসিংহ বোর্ড 2024, এখানে বলছে সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সৃষ্টি সম্ভার, মূল্যবান সম্পদ, মহাকা। তো এটা তো পারবা। সোনার তরী কবিতায় সোনার তরী কবিতায় কি কি বোঝানো হয়েছে বলো তো? সোনার তরী কবিতায় সোনার ধান, এটা আমরা ক্লাসের প্রথমেই পড়ছি। তো যেহেতু রূপক কবিতা, সো রূপক কবিতাতে এই জিনিসগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোনটা দ্বারা আসলে কি বোঝানো হয়। ওকে, সো কোনটা দ্বারা কি বোঝানো হয়, যেহেতু রূপক কবিতা, এই জিনিসগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা করছি, হয়েছে, গুড। একটা থ্যাংক ইউ দিবা না? দেখছো, পড়ানোর পাশাপাশি তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখিয়ে দিতেছি। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? সৃষ্টি সম্ভার। ওকে, এরপর দেখো সোনার তরী কবিতায় কোন ছন্দে রচিত। মনে রাখবা তোমাদের পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ দুইটা কবিতা, একটা হচ্ছে বিদ্রোহী আর একটা হচ্ছে সোনার তরী। এই বিদ্রোহী আর সোনার তরী, এই দুটা, বিদ্রোহী আর সোনার তরী এই দুটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত। আরেকটা জিনিস মনে রাখবা, সোনার তরী কবিতাটা কিন্তু সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত, মানে কবিতার নাম যা, কাব্যগ্রন্থের নামও কিন্তু তা। তাহলে এটার উত্তর হচ্ছে কি মাত্রাবৃত্ত। ওকে, সোনার তরী কবিতাটি কি ফুটিয়ে তুলেছেন? এখন দেখো সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর মূলত কি ফুটিয়ে তুলতে চেয়েছেন? কি ফুটিয়ে তুলতে চেয়েছেন? জীবন দর্শন, মানব প্রেম, প্রকৃতির বৈরী রূপ, কৃষকের দুর্দশা। তো এটা বুঝতে পারতেছে, এটার উত্তর হচ্ছে জীবন দর্শন। অনেকেই যেটা বলবে যে প্রকৃতির বৈরী রূপ, এখানে মানে প্রকৃতির অবস্থা খুবই খারাপ বা বর্ষাকাল, এইসব জিনিস আসলে বুঝে দেয়। এটা মূলত মানুষের জীবন দর্শনকে কেন্দ্র করে তিনি এটা বুঝাতে চেয়েছেন। ওকে, আচ্ছা, তো আমরা দেখি চট্টগ্রাম বোর্ড 2024, এখানে বলছে হাসান রাজা তার মর্মী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও। তো এটা আসলে চট্টগ্রাম বোর্ড 2024, এখানে বলছে উদ্দীপকের মর্মী গানে সোনার তরী কবিতায় কোনটির সঙ্গে সাদৃশ্য রয়েছে? ভরা নদী, নৌকার মাঝি, সোনার তরী, সোনার ধান। তো বুঝতে পারতেছো, ওইখানে আমরা দেখলাম হাসান রাজার তার যেই মূলত কর্ম, সেই কর্ম বা তার যেই সম্পদ, তার যেই সম্বল, সেটা কি? সেটা হচ্ছে তার মর্মী গান, অর্থাৎ গান গেয়ে সে কি হয়েছেন? সে বিখ্যাত হয়েছেন, বা তার সৃষ্টি সম্ভার হচ্ছে গান। তো এইখানে আমাদের কৃষকের সৃষ্টি সম্ভার হচ্ছে সোনার ধান। তো এটা হচ্ছে উত্তর কি? সোনার ধান। এরপর দেখো উদ্দীপক ও সোনার তরী কবিতায় ভাবগত ঐক্যের কারণ কি? তো ঐক্যের কারণ কি? অতৃপ্তির বেদনা, কর্মফলের মহিমা, নিষ্ঠুর নিয়তি, জীবনের মায়া। বলতো কি হবে? বলতো কি হবে? গুড, তাহলে এটার উত্তর কি হবে বলতো? এটার উত্তর হচ্ছে কর্মফলের মহিমা। দেখো এখানে তার কর্ম হচ্ছে কি? গান, আর এখানে হচ্ছে কি? সোনার ধান। সো এটা হচ্ছে কি? কর্মফলের মহিমা, অর্থাৎ মানুষ তার কর্মের মধ্য দিয়েই কি দশ এবং দেশের কাছে বেঁচে থাকে। আচ্ছা, এটা আসে বরিশাল বোর্ড 2024। এপারে তো ছোট ক্ষেত আমি একলা, এই চরণটি আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? তো বলছে মাঝিকে, কৃষককে, কবিকে, মহাকালকে। তো এইখানে কিন্তু বলে দিয়েছে যে প্রতীকী অর্থে। তো প্রতীকী অর্থে হলে কি হবে? কৃষক হবে। তো প্রতীকী অর্থে এটা কৃষককে বলছে। আচ্ছা, কাব্যগ্রন্থের নাম কি? এটা লেখক পরিচিতি থেকে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ, ওগুলো তোমরা পড়ে নিবা, যে সাহিত্যকর্ম, এগুলো পড়ে নিবা, মাঝে মধ্যে লেখক পরিচিতি থেকে প্রশ্ন চলে আসে। এরপর বলেছে যে ধান কাটা হলো সারা চরণের মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? তাহলে ধান কাটা হলো সারা মানে কি? ফসলের কাজ সম্পূর্ণ হওয়া, কর্মের পরিণতি, এরপর হচ্ছে কি কর্মময় জীবন, এরপর হচ্ছে ফসল তোলার তারা। তো বলো তো এটা কি কি প্রকাশ পেয়েছে? সিলেট বোর্ড 2022।
ওকে। তো এইটার উত্তর হচ্ছে বুঝতে পারতে যে কর্মের পরিণতি। এখন খেয়াল করো, ধান কাটা শেষ, এটা দ্বারা বোঝাচ্ছে ফসলের কাজ সম্পূর্ণ। মানে দেখো, ধান কাটা শেষ হইলেই তো আর ফসলের কাজ শেষ হয় না। ধান কাটা শেষ হইলে ফসল বাড়ি আনতে হবে, হ্যাঁ, ফসল কি করতে হবে, ঘরে আনতে হবে। ফসলের আরো অনেক কাজ থাকে না, ধানকে চাল বানাইতে হবে, কাজ কিন্তু শেষ না। তো এটা কিন্তু হবে না, অনেকে এটা উত্তর করে দিবা। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বোর্ড 2022-এ আসছে, বলছে যে সোনাতরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পাঙ্গুতে। আক্ষেপ মানে কি? আক্ষেপ মানে হচ্ছে প্রত্যাশা, আক্ষেপ মানে হচ্ছে কোনো কিছু না পাওয়ার যে দুঃখ সেটা, তাই না? কিংবা কোনো কিছু পাওয়ার জন্য যে আকুলতা, পাইনি এমন। তো এখানে দেখো আক্ষেপ প্রকাশ পেয়েছে কোনটার মাধ্যমে, খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে যে আক্ষেপ। তো আক্ষেপ প্রকাশ পেয়েছে কি? আমারই সোনার দানে গিয়েছে পরি, এখন আমার লহ করুণা করে, গগনে গলজমে গণবর্ষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এখন বলো তো এখানে কি হবে? এইটার উত্তর কি হবে? তাহলে কি এটার উত্তর হচ্ছে এইটা। দেখো, এটা দ্বারাই কবির আক্ষেপ প্রকাশ, যে যাহা ছিল নিয়ে গেল। অর্থাৎ ধরো আমি যদি বলি যে আমার অনেক টাকা ছিল, সব নিয়ে গেল, তাহলে এটা আমার আক্ষেপ প্রকাশ পাইছে না? তাহলে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তো এটাই হচ্ছে রাইট আনসার। এরপর দেখো আমরা দেখি পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা। এখানে মসিমাখা বলতে কি বোঝানো হচ্ছে? তাহলে এটা তোমাদেরকে ক্লাসে বলছে, এটা কুমিল্লা বোর্ড 2022-এ আসে। তো মসিমাখা দ্বারা কি বোঝানো হচ্ছে? মসিমাখা দ্বারা বোঝানো হচ্ছে কি? কালো রঙে মাখানো। এরপর হচ্ছে অস্পষ্ট মহাকাল, মসি দ্বারা অস্পষ্ট, তারপর হচ্ছে মসি দ্বারা মাখা। তো বুঝতে পারতেছে, এটা তো তোমাদেরকে ক্লাসে বলেই দিছি। উত্তর হচ্ছে কি? কালো রঙে মাখানো। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? মহাকালের প্রতীক, সমকালের প্রতীক, সৃষ্টিকর্মের প্রতীক, কালো স্রোতের প্রতীক। বলতো, ইজি কোশ্চেন না? বলতো, ইজি কোশ্চেন না? নেক্সট থেকে এই যে সাদা সবুজের উপর কালো দিতে হবে, এটা তোমাদের এখানে জ্বলে যাচ্ছে, দেখা যাচ্ছে না, ওটা আমি নেক্সট ডে থেকে ওই যে এটা কারেকশন করে দিই। তোমরা তো এখানে দেখলেই বুঝতে পারতেছো, প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে বলতো? এটা হচ্ছে কি? সৃষ্টিকর্ম। ওকে। আচ্ছা, এরপর ময়মনসিংহ বোর্ড 2024 সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটা? তো মহাকালের প্রতীক কোনটা? ধান, নদী, নৌকা, মাঝি। এটা কিন্তু তোমাদেরকে আগেই বলছি, প্রথমেই বলছি যে মহাকালের প্রতীক কোনটা, একদম ক্লাসের শুরুতেই বলছি, তাই না? তাহলে বলো তো ভাইয়া, মহাকালের প্রতীক কোনটা সোনার তরী কবিতায়? মহাকাল, এই মহাকালের প্রতীক কোনটা? সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটা? তাহলে উত্তর হচ্ছে কি বলতো? উত্তর হচ্ছে মাঝি। উত্তর কি? মাঝি, ডি। আচ্ছা, এরপর দেখো সোনার তরী কিসের প্রতীক? বলো, সোনার তরী কিসের প্রতীক? জীবনের প্রতীক। কৃষকের তো বুঝতে পারতে যে সোনার তরী হচ্ছে মূলত মানুষের জীবনের প্রতীক। হ্যাঁ, জীবনের প্রতিফলন হচ্ছে সোনার তরী। ওকে। এরপর দেখো সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? এটা আমরা সলভ করছি। আচ্ছা, এরপর দেখো সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? কালো স্রোতের প্রতীক নিশ্চয়। এটা পড়াইছিলাম না? বলো, আমরা একেবারে ক্লাসের শুরুতে এটা বলেছি যে বাঁকা জল। এখানে বলেছে বাঁকা জল, তাহলে বাঁকা জল দ্বারা কি বোঝানো হচ্ছে বলো তো ভাইয়া? বাঁকা জল দ্বারা কি বোঝানো হচ্ছে বলো? সো বুঝতেই পারতেছো, বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে কি বলতো? কালো স্রোতের প্রতীক হচ্ছে বাঁকা জল। সোনার তরী কবিতায় মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? তাহলে এখানে বলছে আমি যাবার সময় হলো, দাও বিদায়। এরপর বলছে আমি তো, এটা হবে মোরে, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, যেতে নাহি দিব হাই, তবু যেতে হয়, আমায় ডাকো না, হ্যাঁ, ফেরানো যাবে না। তো বুঝতে পারতেছো এটা, অর্থাৎ আমি মরে যাব, রেখে চলে যাব, রেখে যাবে সবই, অর্থাৎ মানুষ চলে যাবে কিন্তু মানুষের কর্ম পৃথিবীতে অক্ষয় হয়ে থাকবে। ওকে, আমরা এটা একটু দেখি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। সোনার তরী কবিতায় এই তুমি, তুমি কে বলো? এই যে সর্বনামগুলো উহারে, তুমি, এগুলো কাকে বিশেষায়িত করা যায়? তাহলে দেখো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তো এটা তারা বোঝানো হচ্ছে মাঝিকে। ওকে। আচ্ছা, সোনার তরী কবিতায় বাংলায় কোন মাসের উল্লেখ আছে? এটা, এই প্রশ্নটা সলভ করো। সোনার তরী কবিতা এখানে কোন মাসের কথা উল্লেখ আছে? আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে হচ্ছে আমি 15 থেকে 20 দিন আগে একটা বইয়ের অর্ডার করেছিলাম, বুঝছেন, বানান বিদ্যা। তো ওই বই আপনি বলেছিলেন আমাকে যে আমি বই পাঠিয়ে দিয়েছি, কিন্তু বই তো আপনি পাঠাননি। আমি কুরিয়ারে যে খবর নিয়েছি, তারা আমাকে বললো যে কোনো বই আসেনি আপনার। আপনি 10 থেকে 15 দিন হলে এখন গিয়ে খুঁজলে হবে। আচ্ছা, আমি ক্লাসে আছি, শেষ করে কল দিচ্ছি, হ্যাঁ? ওকে। আচ্ছা আচ্ছা। আরে তোর জ্বালায় এটা কিছু হলো বলো? ওই পাই না, এটা লাগে না। আচ্ছা, তাহলে এটা কি হবে বলো তো? উত্তর হচ্ছে কি? শ্রাবণ মাস। শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে, তাই না? আচ্ছা, তো এইখানে আসো আমরা একটু একটা সৃজনশীল দেখি।
এখানে বলছে মাদাম তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। তারপর হচ্ছে কি আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ, মৃত্যু পথযাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য 1979 সালে তাকে নোবেল শান্তিতে পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধাভরে স্মরণ করে। তো বুঝতে পারতেছো, এইখানে মূলত বোঝানো হচ্ছে যে মাদার তেরেসা যে ছিলেন, এই মাদার তেরেসা তিনি একজন আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও সারা পৃথিবী তার কর্মের জন্য, তিনি মারা গেছেন কততে 1997-তে। 1997-তে তিনি মারা যাওয়ার পরও তার কর্মের জন্য তিনি এখনো মানুষের কাছে কি সুপ্রসিদ্ধ, তিনি এখনো কি মানুষের কাছে সুপ্রসিদ্ধ। তো এখানে দেখো, প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসছে, লেখক পরিচিত যে কোনো জায়গা থেকে আসতে পারে। বাঁকাজল দ্বারা কি বোঝানো হচ্ছে বুঝতে পারতেছো? অনন্ত কালো স্রোত বা বাঁকাজল দ্বারা বোঝানো হচ্ছে কি প্রতিকূল সময় বা প্রতিকূল অবস্থা। লেখক বলেছেন চারদিকে বাঁকাজল করিছে খেলা। যখন তিনি ধান নিয়ে কৃষকের জন্য অপেক্ষা করতেছেন, তখন সেই সময়ে তার চারদিকে মনে হচ্ছে তার কাছে খুব খারাপ অবস্থা বিরাজ করতেছে, প্রতিকূল অবস্থা বিরাজ করতেছে। এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। সোনার তরী কবিতায় কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গতিপূর্ণ? তাহলে সোনার তরী কবিতায় কোন বিষয়টি বলতো? কোন বিষয়টি? সোনার তরী কবিতার বিষয়টি হচ্ছে কি ওই যে মানুষের কর্ম অক্ষয়, মানুষ চলে যাবে কিন্তু মানুষের কর্ম থেকে যাবে, সেই বিষয়টা তোমাকে এখানে তুলে ধরতে হবে। মাদার তেরেসার জীবনের পরিণতি সোনার তরী কবিতায় মূল উপজীব্য বিষয়, মন্তব্যটি বিশ্লেষণ করে। ঠিক আছে, মাদার তেরেসা আমরা উদ্দীপকে দেখতে পাই, মাদার তেরেসা তিনি মারা গেলেন, কিন্তু তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। সেই শান্তিতে নোবেল পুরস্কারের টাকাও তিনি সাধারণ মানুষের, দরিদ্র মানুষের পিছনে তিনি ব্যয় করে গেলেন। তিনি 1997-তে পৃথিবী থেকে চলে গেলেও পৃথিবীর মানুষ আজও তাকে মনে রাখে। সুতরাং এইখান থেকে আমরা যা বুঝতে পারি যে মানুষ পৃথিবীতে না থাকলেও তার কর্ম সারা জীবন, সারা বিশ্বব্যাপী মানুষের কাছে কি সমাদৃত হয়ে থাকবে। একই কথা আমরা দেখতে পাই আমাদের সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথের যে চিন্তাধারা, সেটার সাথে যে মানুষ চলে যাবে কিন্তু মানুষের যে সাহিত্যকর্ম, মানুষের যে অর্জন, মানুষের যেই ত্যাগ, সেটা পৃথিবীর মানুষের কাছে আজীবন কি হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। তো এখানে খুব সহজ উদ্দীপক, কবিতাটা বুঝলে ভালো করে বুঝতে পারবে। ওকে, অবিনশ্বর মানে হচ্ছে যেটা মানে ক্ষয় হয় না, যেটা থেকে যায়। ওকে ওকে সো আমাকে একটু জানাও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে, তোমরা কি পারবা কিনা, তোমরা কি পারবা বলো তো, কেমন লেগেছে আজকের ক্লাসটা, বুঝছো? নশ্বর মানে তো অবিনশ্বর, আরেকজন প্রশ্ন করছে, মানে নশ্বর মানে তো যেটা ক্ষয় হয়ে যায়, তার মানে অবিনশ্বর মানে কি? অবিনশ্বর মানে হচ্ছে যেটা অক্ষয়, যেটা ক্ষয় হয় না। প্রথমে কি আমি উল্টা বলছি নাকি? ঠিক আছে, ওকে। মাত্রাবৃত্ত কি? সাধারণত আধুনিক কবিতার ছন্দ তিন ধরনের হয়, একটা স্বরবৃত্ত আর একটা মাত্রাবৃত্ত। এটা হচ্ছে কবিতার ছন্দ, কবিতার ছন্দ, লয় লয়, এইটাকে বলে কি ছন্দ, বুঝছো? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এই তিন ধরনের আধুনিক কবিতার ছন্দ হয়। তার ভিতরে এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো বাকিটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করলেই পারবা। একটু ভালো করে পড়াশোনা করো, ভাইয়া খুব সুন্দর করে তোমাকে বুঝাই দিছি, এখন একটু পড়াশোনা করলেই হবে। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।